মানুষ তাদেরকে এখনো বিরোধী দল হিসেবে মনে করছেন না। ফলে যৌক্তিক কারণেও সরকারের সমালোচনা করছেন, অযৌক্তিক কারণেও তারা সরকারের সমালোচনা করছেন, কথায় কথায়। তার মানে তাদেরকে প্রতিদিন বলতে যে ভাই বিরোধী দল দেখেন না, আমরাই তো বিরোধী দল, বিরোধী দল দেখতে পাচ্ছেন না, আমরাই তো বিরোধী দল। মানে লজ্জে লজ্জে তাদেরকে এটা বলতে হচ্ছে যে তারা বিরোধী দল। ফলে যৌক্তিক কারণে বলি, অযৌক্তিক কারণে বলি, পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে এরকম একটা জায়গায় তারা যাচ্ছেন। তো আমি মনে করি এরকম দায়িত্বহীন অভ্যুত্থানের পরে, এবার নির্বাচনের পরে এরকম দায়িত্বহীন সমালোচনা না করে, এই বাজেট নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা আছে। আমি মনে করি 3 মাস পরে বাজেট পর্যালোচনা হওয়া দরকার। গণভোটের প্রশ্ন নিয়ে আমাদের আপত্তি আছে, সমালোচনা আছে, মানুষের বিভ্রান্তি তৈরি হয়েছে। এ ব্যাপারে আপনাদের মতামতের সাথে আমরা একমত হব। কিন্তু শেষ পর্যন্ত গণভোটের পক্ষে কিন্তু বিএনপি যেমন হাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছে, আমরা সবাই গণভোটে আমরা হাঁ ভোটের পক্ষে আমরা কিন্তু ভোট দিয়েছি। 5 কোটি মানুষ, প্রায় 69% মানুষ তারা গণভোটের পক্ষে তারা রায় দিয়েছেন। আমাদের বিবেচনা হচ্ছে এই জায়গাটা, এবং গণভোট এটা যদি বিল আকার উত্থাপন হয়ে যদি আইনে পরিণত হতো, আমাদের এই সংবিধান একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করত। এবং এটাকে বিএনপি এই জায়গা থেকে বিএনপি পুনর্মূল্যায়ন করাতে, বিএনপির তার অবস্থানটা পুনর্নির্ধারণ করার জন্য বিএনপিকে আজকে পাবলিকলি জুলাই সনদ বা গণভোটের বিরুদ্ধে আজকে বলাটা সম্ভব হচ্ছে। আমরা মনে করি যে পার্লামেন্টে বিএনপির এখন প্রায় 250 সংসদ সদস্য, 200 হলে আপনি সংবিধানের আপনি টুটুধার আপনি পরিবর্তন করতে পারেন, তার চেয়ে অনেক বেশি সেই পার্লামেন্ট, যেই বিএনপির একমত না হলে যেখানে একটা চুল এদিক থেকে এদিক যাওয়ার কোনো সুযোগ নেই বিদ্যমান পার্লামেন্টে, এবং যেখানে 8-9টা গুরুত্বপূর্ণ প্রশ্নে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। অর্থাৎ বিএনপি যারা ক্ষমতায় যাবেন এই প্রশ্নে তাদেরকে জবরদস্তি করা যাবে না, তারা তাদের ইচ্ছা মতন তারা যেভাবে চিন্তা করেন সেভাবে তারা এটা সংস্কার সাধন করতে পারবেন। তো এরকম দুটো গুরুত্বপূর্ণ গ্যারান্টি ক্লজ থাকার পরে আমি মনে করি এই জায়গাটা আগামী সংসদ এই হাতিয়ারটাকে, বিএনপির যে অর্জন বা আমাদের সম্মিলিত যে অর্জন, এটাকে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে যে কাজগুলো এখন পার্লামেন্ট করবে, সুতরাং এটা না করে বিএনপির অর্জনটাকে বিরোধীদের হাতে পরোক্ষভাবে তুলে দেওয়া হয়েছে। এবং দেশব্যাপী তারা এটাকে নিয়ে এখন তারা একটা রাজনৈতিক অপপ্রচারের জায়গাটা এখন তারা শুরু করার সুযোগ পেয়েছে। 2জন মন্ত্রী আছেন, একজন সরাসরি তো বিএনপি দলের গুরুত্বপূর্ণ নেতা এখানে আছেন। আর তো এগুলো পার্লামেন্টে এগুলো আলোচনা হওয়া দরকার। এটার গ্রাভিটি এখন বোঝা যাবে না। আমি সবাইকে বলছি, আগামী 6 মাস 1 বছর পরে দেখবেন এটা অনেক বড় এজেন্ডা আকারে এটা কিন্তু হাজির হবে। যদি পুনর্বিবেচনা করার সুযোগ থাকে, বিএনপি নীতি নির্ধারকটাকে পুনর্বিবেচনা করবেন, কথা বলবেন। কারণ যা কিছু করুক না কেন, আপনাদের মতামত ছাড়া পার্লামেন্টে কোনো কিছুই করা সম্ভব না। তো এরকম দুটো গ্যারান্টি ক্লজ থাকার পরে আমি মনে করি এটা বিবেচনা করতে পারেন। শেষ করব আমি যেটা বলে, বাজেটের ব্যাপারে একটা কমেন্টস করে কথাটা শেষ করব। গতকাল আমি একটা টেলিভিশনে ছিলাম, চ্যানেল 1-এ। আমি দেখি না নিউজটা, জামাত ইসলামের নেতা নাকি বাজেট নিয়ে তারা নাকি বক্তব্য দিয়েছেন যে এই বাজেট যদি বাস্তবায়িত হয় তাহলে দেশ মাটির সাথে মিশে যাবে। আমি খুবই অবাক হয়েছি মানে এই মন্তব্য শুনে। হ্যাঁ, এই বাজেট আমার রাজনৈতিক জীবনে বা বাংলাদেশ যত বহুমুখী সংকটের সম্মুখীন, এবং এরকম একটা অবস্থাতে মাত্র 3.5 মাস 4 মাস যে সরকারের বয়স, নানা সীমাবদ্ধতা এবং মানুষের হিমালয় সমান প্রত্যাশা, এরকম একটা অবস্থাতে আমি মনে করি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে জনপ্রত্যাশা পূরণের একটা চেষ্টা বিদ্যমান বাজেটে সেটা আছে। বাজেট কতটা কার্যকর করা যাবে, আমি আমার রিসোর্স কতটা মোবিলাইজ করতে পারবো, রাজস্ব কতটা সংগ্রহ করতে পারবো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারবো কিনা, আমি ঋণের বোঝাটা শেষ পর্যন্ত মানুষের কাঁধে চাপবে কিনা, এগুলো নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো। কিন্তু বাজেট বাস্তবায়িত হলে বাংলাদেশ মাটির সাথে মিশে যাবে, এটা খুবই দায়িত্বহীন একটা বক্তব্য। তার মানে হচ্ছে মানুষ তাদেরকে এখনো বিরোধী দল হিসাবে মনে করছেন না। ফলে যৌক্তিক কারণেও সরকারের সমালোচনা করছেন, অযৌক্তিক কারণেও তারা সরকারের সমালোচনা করছেন,
কথায় কথায়। তার মানে তাদেরকে প্রতিদিন বলতে যে ভাই বিরোধী দল দেখেন না, আমরাই তো বিরোধী দল, বিরোধী দল দেখতে পাচ্ছেন না, আমরাই তো বিরোধী দল। মানে লজ্জে লজ্জে তাদেরকে এটা বলতে হচ্ছে যে তারা বিরোধী দল। ফলে যৌক্তিক কারণে বলি, অযৌক্তিক কারণে বলি, পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে এরকম একটা জায়গায় তারা যাচ্ছেন। তো আমি মনে করি এরকম দায়িত্বহীন, অভ্যুত্থানের পরে এবার নির্বাচনের পরে এরকম দায়িত্বহীন সমালোচনা না করে, এই বাজেট নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা আছে। আমি মনে করি 3 মাস পরে বাজেট পর্যালোচনা হওয়া দরকার। 6 মাস, এখানে মাহবুবুল্লাহ ভাই অর্থনীতির তিনি ছাত্র শিক্ষক ছিলেন, বহু বছর অধ্যাপনা করেছেন। 6 মাস পর পর আমি মনে করি বাজেট যদি পর্যালোচনা হয়, বাজেট বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো আছে মানুষ যদি জানতে পারে, আমি মনে করি সরকার যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, সদিচ্ছা থাকে, এই বাজেটে নানা সীমাবদ্ধতার পরও এই বাজেটের অনেকখানি বাজেটকে কার্যকরী করা, এটাকে বাস্তবায়ন করা সম্ভব। এবং শেষ বাক্যটা হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি বা তারেক রহমানের সামনে একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, একটা বহুত্ববাদী একটা দেশ এবং একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব দেবার একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা বাংলাদেশে এই মুহূর্তে ব্যক্তি হিসাবে দ্বিতীয় কোনো মানুষের নাই, দল হিসাবে দ্বিতীয় কোনো দলের নাই। এই সুযোগটাকে কোনোভাবে যাতে হাতছাড়া না করি আমরা, এবং যদি হাতছাড়া করি বাংলাদেশ একটা অভূতপূর্ব আবার একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। পুরনো বিপর্যয় নিশ্চয়ই আমরা কেউ ফিরতে চাইব না। আমি চাইব প্রজ্ঞা, দূরদর্শিতার সাথে, সাহসের সাথে। কালকে অনেকে বলেছেন এটা তো বিরাট বাজেট। আমি বলেছি রাজনৈতিক দলের কাজ হচ্ছে ঝুঁকে নেওয়া। যে দল ঝুঁকে নিতে পারে না, যে সরকার ঝুঁকে নিতে পারে না, সেটা কোনো রাজনৈতিক কোনো সরকার না। ঝুঁকে মানে পাগলামির অর্থে না। আমি আমার মানুষের অসম্ভব ক্ষমতা সেটাকে আমরা বাড়িয়ে তুলব। আমি এটা বলে শেষ করতে চাই, যদি এগুলোর পথে আমরা হাঁটি, নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করব, সমালোচনা করব, কিন্তু বাংলাদেশ পুরনো ধারায় আমরা কিন্তু কোনোভাবে আর ফিরতে চাই না। আমরা বাংলাদেশি যে সংগঠন, আমি ইতিমধ্যে বলেছি আপনাদের প্রতি আমার নৈতিক সমর্থন আছে। আপনারা আমার লড়াইয়ের বন্ধু, আমার খুবই দুর্দিনের বন্ধু আপনারা অনেকেই। তো আপনাদের সাথে আপনাদের যাত্রা ভালো হবে, শুভ হবে, এবং আগামী বাংলাদেশে নিশ্চয়ই আমরা কোনো ইস্যুতে হয়তো আমরা একসাথে আমরা কাজ করতে পারবো। শুভেচ্ছা দিয়ে, ভালোবাসা দিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।
সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একজন